নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্কুলে নিয়োগে ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসি লিখিত পরীক্ষা। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের চেয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। সাংসদের বিরুদ্ধে চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে। বনগাঁ শাখায় গড়ালো এসি ট্রেনের চাকা। রানাঘাট থেকে ট্রেনটি বনগাঁ হয়ে রওনা দেয় শিয়ালদার উদ্দেশ্যে। একই সঙ্গে শিয়ালদা কৃষ্ণনগর শাখায়ও চালু এসি ট্রেন। নতুন ট্রেন নিয়ে যাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো। সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগ। লালবাজারে অনির্বাণের বিরুদ্ধে দায়ের এফআইআর। অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের বিরুদ্ধে লালবাজারে সাইবার অপরাধ বিভাগে অভিযোগ দায়ের বিজেপি। কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা মিঠুন চক্রবর্তীর। ১০০ কোটির মানহানির মামলা। অভিযোগের পাল্টা দিলেন কুণাল ঘোষ। কমিশনের ওপর চাপ বাড়ানোর কৌশল কংগ্রেসের। ৪৩ বছর পর ব্যালট ফিরছে কর্ণাটকের স্থানীয় নির্বাচনে। স্কুলে নিয়োগে ৩৫,৭২৬টি শূন্যপদ। ৩৫,৭২৬টি শূন্যপদের নিয়োগে বিজ্ঞপ্তি এসএসসির। নবম দশমে ২৩,২১২টি শূন্যপদের বিজ্ঞপ্তি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়মে হতে চলেছে এসএসসির লিখিত পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা দুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমে ২৩,২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ এবং দ্বাদশে ১২,৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫,৮৩,০০০ প্রার্থী। নতুন বিজ্ঞপ্তিতে ১৭% ওবিসি তালিকা ধরে শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ তারিখ এসএসসি নবম দশমের পরীক্ষা এবং ১৪ তারিখ হতে চলেছে একাদশ দ্বাদশের পরীক্ষা। ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে যোগ্যদের দিতে হবে সেটাও স্পষ্ট হয়ে যায়। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল খোলা হয়, কিন্তু প্রথম দফার পর কিছু সমস্যা তৈরি হওয়ায় ফের দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আসলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময় সেই নিয়ম বদলে ন্যূনতম ৫০% নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয় পূর্বের নিয়মে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। তারপরই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি, কিন্তু আবেদনকারীর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। ৭ এবং ১৪ তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে। বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে জল না জমে সেজন্য প্রত্যেকটি জেলা শাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনো পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তবে সেক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় দায়ের হলো অভিযোগ। সাংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের এবার কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় দায়ের হলো অভিযোগ। সাংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ঘটনার প্রতিবাদে মিছিল হয় বনগাঁয়। সম্প্রতি একটি জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অপমাননাজনক মন্তব্য করেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও, তাতেই দানা বাঁধে বিতর্ক। সেই ঘটনায় শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করল মতুয়া মহাসংঘের লিগ্যাল সেল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন লিগ্যাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস। পাশাপাশি সাংসদদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী বলেন, মহুয়া মৈত্র হিন্দু ধর্মের কুলাঙ্গার। উনি পদে পদে হিন্দুদের অপমান করেন। আগে আমরা দেখেছি মা কালীকে তিনি মদ এবং মাংসের দেবতা বলেছেন।
শুধু মতুয়া নয়, তিনি সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। ওরা জানে হিন্দুদের যত অপমান করা হবে মুসলিম ভোট ব্যাংক তত এক জায়গায় আসবে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় মতুয়ারা। কিন্তু কি বলেছেন তৃণমূল সাংসদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী সম্প্রতি এক সভা থেকে মহুয়া বলেন, সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী। এগুলো কি অঙ্ক ভাই? আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে তফসিলি মহিলারা 1200 টাকা পান, অথচ এই বুথগুলিতে 100টা ভোট গুনলে 85টা বিজেপি, 15টা অন্য পার্টি পায়। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কিন্তু কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে, তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মা ও 2 মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মা ও 2 মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক জয়দেব হালদার। জানা গিয়েছে, মন্দিরবাজার বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ায় একটি মাটির বাড়িতে থাকে কর্মকার পরিবার। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যান তারা। মাঝরাতে আচমকাই দুর্ঘটনা ঘটে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান, খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় 3 জনকে। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মা ও 2 মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, বাড়ির জন্য সরকারি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কর্মকাররা। তবে বৃষ্টির জন্য ঘরের কাজে একটু দেরি হচ্ছিল। ঝুঁকি নিয়েও দুর্বল বাড়িতেই থাকছিলেন তারা। কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বাড়ির অবস্থা আরও খারাপ হয়, যার পরিণতি হল ভয়ঙ্কর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রথম নয়, চলতি বছরে বৃষ্টিতে বাড়ি ভেঙে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। হাই নিউজ নেটওয়ার্ক। যে কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যপালের একছত্র ক্ষমতা রাজ্য আইনসভার কার্যকারিতা বিপন্ন করবে। এটা জনসাধারণের ইচ্ছার পরিপন্থী। সুপ্রিম কোর্টে এমনটাই মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকার। কেন রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া প্রয়োজন, তাও ব্যাখ্যা করেছেন রাজ্যের আইনজীবী। যে কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যপালের একছত্র ক্ষমতা রাজ্য আইনসভার কার্যকারিতা বিপন্ন করবে। এটা জনসাধারণের ইচ্ছার পরিপন্থী। সুপ্রিম কোর্টে এমনটাই মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকার। কেন রাষ্ট্রপতি বা রাজ্যপালকে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া প্রয়োজন, তাও ব্যাখ্যা করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি BR গবাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি কর্ণাটক, হিমাচল প্রদেশের আইনজীবীরাও রাজ্যপালের ক্ষমতার বিরোধিতায় সওয়াল করেছেন। রাজ্যের তরফে বলা হয়েছে, ভারতের সংবিধান রাজ্যপালকে কোনো প্রভাবশালী পদ, রাজ্যের আইনসভা বা প্রশাসনের কাজে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়নি। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু একছত্র ক্ষমতার বলে তিনি যদি বছরের পর বছর কোনো বিল আটকে রাখেন, তবে জনগণের ইচ্ছাকে অস্বীকার করা হয়। গণতন্ত্রে যা বাঞ্ছনীয় নয়, কারণ জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্য আইনসভায় বিলের মাধ্যমে জনগণের ইচ্ছাকেই তুলে ধরেন। রাজ্যপালের বিল আটকে রাখার ক্ষমতা তাই সাংবিধানিক পরিকল্পনাকে বিপর্যস্ত করে বলে মন্তব্য করেছেন রাজ্যের আইনজীবী। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল CV আনন্দ বোসের সংঘাতের কথা কারও অজানা নয়। রাজ্যের আইনজীবী আদালতে বলেছেন, যদি কেন্দ্রের যুক্তি মেনে নেওয়া হয়, তবে আলোচনা, যুক্তি এড়িয়ে আইনসভার প্রাধান্য উপেক্ষা করে রাজ্যপাল নিজের মতো করে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে রাজ্যপালের পদটি অতি সাংবিধানিক পদে পরিণত হবে। গণতন্ত্রের সঙ্গে তা সঙ্গত নয়। বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিল অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখতে রাজ্যপালের পদটিকে ব্যবহার করতে পারে কেন্দ্রীয় সরকার, আশঙ্কা রাজ্য সরকারের। বিল নিয়ে সংবিধানে রাজ্যপালকে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলেও উল্লেখ করেছেন আইনজীবী। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া কোনো বিল নিয়ে রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে তিনি তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন।
এক্ষেত্রে বিলের সাংবিধানিক বৈধতা বিচার করতে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া উচিত রাষ্ট্রপতির। এই মর্মে এর আগে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ। তামিলনাড়ুর রাজ্যপাল সে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া 10টি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় গত এপ্রিল মাসের নির্দেশে রাজ্যপালকে 1 মাস এবং রাষ্ট্রপতিকেও 3 মাসের মধ্যে পদক্ষেপ করতে বলেছিল শীর্ষ আদালত। রাজ্যপালের আচরণকে বেআইনি বলেও উল্লেখ করা হয়েছিল, কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্র। জানতে চাওয়া হয়, শীর্ষ আদালত কি এভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও গত 13ই মে এই বিষয়ে 14টি সাংবিধানিক প্রশ্ন তুলে ধরে সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়ে। এরপর সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সমাধানের জন্য 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করেছিল। বিচারপতি গবাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি PS নরসিংহা এবং বিচারপতি AS চান্দুকরের সেই বেঞ্চে এক্ষেত্রে কেন্দ্রের যুক্তি মেনেও নেয়। আদালতে সেই সংক্রান্ত শুনানিতে পশ্চিমবঙ্গ বিভিন্ন যুক্তি দিল। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বনগা শাখায় গড়ালো এসি ট্রেনের চাকা। শুক্রবার সকালে রানাঘাট থেকে ট্রেনটি বনগা হয়ে রওনা দিয়েছে শিয়ালদহের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ চোখে পড়ার মতো। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও চালু হলো এসি ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বনগা শাখায় গড়ালো এসি ট্রেনের চাকা। শুক্রবার সকালে রানাঘাট থেকে ট্রেনটি বনগা হয়ে রওনা দিয়েছে শিয়ালদহের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এই ট্রেন নিয়ে যাত্রীদের আগ্রহ চোখে পড়ার মতো। একই সঙ্গে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায়ও চালু এসি ট্রেন। সম্প্রতি শিয়ালদহ রানাঘাট শাখায় চালু হয়েছিল এসি লোকাল ট্রেন। তখনই জানা গিয়েছিল আরও 2টি শাখায় চালু হবে এই বিশেষ পরিষেবা। সেই মতো 5 সেপ্টেম্বর থেকে বনগাঁও কৃষ্ণনগর শাখায় চালু হল এসি লোকাল ট্রেনের পরিষেবা। শুক্রবার সকাল 7:11 রানাঘাট স্টেশন থেকে ছাড়ে বনগা শাখার ট্রেনটি। 7:44 বনগা স্টেশনে পৌঁছায়। ঘড়ির কাঁটায় 7:55 বনগা থেকে রওনা হয় শিয়ালদহের উদ্দেশ্যে। মাঝে দীর্ঘ প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে বনগা থেকে শিয়ালদহে পৌঁছায় ট্রেনটি। মাঝে ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর রোড স্টেশনে ট্রেনটি থামে। 9:37 পৌঁছায় শিয়ালদহে। রেল সূত্রে খবর, বিকেলে ফের 6:14 শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে। রাত 8:05 বনগাঁয় পৌঁছাবে। 8:41 অন্তিম স্টেশন রানাঘাটে গিয়ে থামবে এই এসি লোকাল ট্রেন। খানিকটা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে খুশি রেল যাত্রীরা। হাই নিউজ নেটওয়ার্ক। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 138তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মতো এবারেও শিক্ষক দিবস পালন হলো ভারত জুড়ে। আর এই বিশেষ দিনে বেজায় ভুরিভোজের আয়োজন করা হলো দক্ষিণ 24 পরগনার জয়নগরের উত্তর চক্রের গাব্বেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 138তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মতো এবারেও শিক্ষক দিবস পালন হলো ভারত জুড়ে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হলো শিক্ষক দিবস। আর এই বিশেষ দিনে বেজায় ভুরিভোজের আয়োজন করা হলো দক্ষিণ 24 পরগনার জয়নগরের উত্তর চক্রের গাব্বেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক দিবসে মিড ডে মিলেও স্পেশাল মেনু ছিল। অন্যান্য দিনের মতো ডাল, ভাত, সবজি, ডিম নয়, মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি দিয়েই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। জয়নগরের এই স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 250 জন ছাত্রছাত্রীর পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয়। আর 5টা দিনের মতো শিক্ষক দিবসে এই রান্নাটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করেননি। স্পেশাল দিনে মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক শিক্ষিকারাই। শুধু খাওয়া দাওয়া নয়, সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় স্কুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
এই প্রীতি ফুটবল ম্যাচে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এরপর দুপুরে মহাভুরিভোজ। আমরা এই অনুষ্ঠানটা এভাবেই করেছি যে শিক্ষক এবং ছাত্র আজকে সবাই মিলে মিশে একটা সুন্দরভাবে আনন্দের অনুষ্ঠানে মেতে উঠবে। তো আজকে আমাদের স্কুলে একটু খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির। আমরা তো অন্যান্য দিন মিড ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা বা খুব ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি না, যেটা সরকার থেকে দেয় সেরকমই করতে পারি। তো আজকে আমরা নিজ উদ্যোগে, নিজ খরচে, নিজের হাতে রান্না করে আমরা এই খাবারের আয়োজনটা করেছি, যাতে বাচ্চারা আনন্দ পায়। হ্যাঁ, তারা যেন আবার মানে তাদের স্কুলে বেশ পঠন পাঠন করতেও তারা যেন আগ্রহী হয় প্রতিদিনকার ন্যায়। এইভাবেই আমরা আমাদের আজকে অনুষ্ঠানটা উদযাপন করি। স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গাববেরিয়া জানান, এই দিনটি আমাদের খুশির দিন, তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু ভালো সময় কাটালাম। নাচ, গান, আবৃত্তির মধ্যে কাটানো হলো দিন। যেহেতু আর 5টা দিনের থেকেও কিছুটা আলাদা এই দিন, তাই এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ এই চমক। হাই নিউজ নেটওয়ার্ক। তিনি রাজ্য সামলান, তার পাশাপাশি লেখেন গান, কবিতা, আঁকেন ছবি। এবার উৎসবের রাজ্যকে উপহার। পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর লেখা 17টি গান। এবার পুজোয় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 17টি গান। বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। শোনা যাচ্ছে এবার কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের পুজোর থিম সং লিখতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে দক্ষিণ কলকাতার বড় পুজো সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছিলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছর ধরেই সুরুচি সংঘের দুর্গাপুজোর থিম সং লিখছেন তিনি। এবার উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোর থিম সঙ্গে তার কথা থাকবে বলে শোনা যাচ্ছে। তবে কি গান তা জানা যায়নি। সঠিক সময় সেই গান প্রকাশিত হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগে সুরুচি সংঘের মাগো তোমার এত রূপ দেখিনি তো আগের মতো জনপ্রিয় গানের কথা লিখেছিলেন তৃণমূল সুপ্রিমো। 2023 সালে স্পেন সফরের সময় সেই গান লিখেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গান সুরুচির হয়ে বিভিন্ন বছরে গিয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। সব ঠিক থাকলে এইবার সেই তালিকায় জুটতে চলেছে টালা প্রত্যয়ের নামও। এছাড়াও পুজোয় মুখ্যমন্ত্রীর উপহার আরও 16টি গান। এদিকে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে বাঙালি অস্মিতায় গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ওঠো বজ্রকণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান, যা গেয়ে শুনিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গান লেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী কবিতাও লেখেন, সে কথা প্রায় সবারই জানা। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, মোট 1,500 কবিতা তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, পুজোয় এবার তার সব মিলিয়ে 17টি গান প্রকাশ পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া থেকে তেল না কেনার জন্য ইউরোপের দেশগুলিকে আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চীনের ওপরেও অর্থনৈতিক চাপ তৈরি করতে বলা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া থেকে তেল না কেনার জন্য ইউরোপের দেশগুলিকে আহ্বান জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চীনের ওপরেও অর্থনৈতিক চাপ তৈরি করতে বলা হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে ট্রাম্প রাশিয়া থেকে ইউরোপের দেশগুলি তেল না কিনলেই যুদ্ধের অবসান হবে, কারণ জ্বালানি বিক্রির টাকা থেকেই নাকি মস্কো যুদ্ধের জন্য মূলধন পাচ্ছে। ট্রাম্পের দাবি, মাত্র 1 বছরে ইউরোপের জ্বালানি বিক্রি করে প্রায় 110 কোটি ইউরো উপার্জন করছে মস্কো। জানা গিয়েছে 2022 সালে ইউক্রেনের ওপরে রাশিয়ার আক্রমণের পরেই পুতিনের দেশ থেকে জ্বালানি আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপ। 2028 সালে 1 জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সেই আমদানি বন্ধ করার কথা ভাবা হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাবও নেওয়া হয়েছে ইউরোপের তরফে। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী শুধু রাশিয়াকে অর্থনৈতিকভাবেই দুর্বল করার কথা বলেনি ট্রাম্প, চীনের ওপরেও অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য ইউরোপের নেতাদের আহ্বান জানিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের দাবি,
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে বিশেষ ইন্ধন যোগাচ্ছে চীন। নিউ ইয়র্কের আদালত সম্প্রতি জানিয়েছিল বিভিন্ন দেশের ওপরে ট্রাম্পের চাপানো শুল্কের অধিকাংশই বেআইনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সে দেশের শীর্ষ আদালতে গিয়েছিল ট্রাম্প। নিজেদের সিদ্ধান্তের নেপথ্যে যুক্তি দিতে গিয়ে উত্থাপন করা হয় ভারতের ওপরে চাপানো শুল্ক প্রসঙ্গে। মার্কিন প্রশাসনের দাবি, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে ভারতের ওপর শুল্ক চাপানো হয়েছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে বলেই এই পদক্ষেপ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে তা বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এই পদক্ষেপ আসলে শান্তি ফেরানোর কৌশল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের নেপথ্যে ভারত দায়ী বলে দাবি করছে আমেরিকা। হাই নিউজ নেটওয়ার্ক। কাফা নেশনস কাপে জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। কাফা নেশনস কাপে জরুরি ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করায় সংশয় তৈরি হয়েছিল, কিন্তু ইরান তাজিকিস্তান ম্যাচেও ড্র হতেই ভারত কোয়ালিফাই করল পরের রাউন্ডে। ব্লু টাইগার্সরা খেলবে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে। এদিনের ম্যাচে 38 মিনিটে মোহাম্মদ মাহবির গোলে তাজিকিস্তানের বিরুদ্ধে এগিয়ে যায় ইরান। দ্বিতীয় অর্ধে 2 মিনিটের মাথায় মোহাম্মদ মাহবির দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা, কিন্তু এরপর ম্যাচে ফেরে তাজিকিস্তান। 58 মিনিটে শায়রাম শামিয়েভের গোলে ব্যবধান কমানোর পর 78 মিনিটে জয়ী জোরাবোয়েভের গোলে 2-2 করে ফেলে তারা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়ে যাওয়ায় তাজিকিস্তান ও ভারত উভয় দলেরই 3 ম্যাচে প্রাপ্ত পয়েন্ট দাঁড়ায় 4। কিন্তু হেড টু হেডের বিচারে তাজিকিস্তানকে পিছনে ফেলে দিয়ে পরের রাউন্ডে চলে গেল ভারত। 8ই সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে তারা নামবে গ্রুপ এর রানার্স দলের বিরুদ্ধে। এদিকে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছানো ইরান একই দিনে ফাইনালে খেলবে গ্রুপ এর চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। ভারত যে পরের রাউন্ডে যেতে পারবে এই আশা ক্ষীণ হয়ে গিয়েছিল আফগানিস্তানের সঙ্গে ড্র করায়। লিগ টেবিলের একেবারে শেষে থাকা দলের বিরুদ্ধেও আক্রমণাত্মক মেজাজে শুরুতে খেলতে পারেননি ভারতীয় স্ট্রাইকাররা, বরং 23 মিনিটে এগিয়েও যেতে পারত আফগানিস্তান। তা হয়নি। তবু 33 মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ভারতও। বাদিক থেকে দারুণ গতিতে আফগান রক্ষণে ঢুকে পড়েছিলেন আশিক কুরুনিয়ান। শেষ পর্যন্ত বলের দখল হারান। 43 মিনিটেও সুযোগ পেয়েছিল ভারত, এক্ষেত্রেও কাজের কাজ হয়নি, গোল আসেনি পরের অর্ধেও। তবে এই সময় কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেকাঠিতে বল প্রবেশ অধরা থেকে যাওয়ায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় খালিদ জামিলের ছেলেদের। স্বাভাবিকভাবেই এরপর তাকিয়ে থাকতে হচ্ছিল ইরান তাজিকিস্তান ম্যাচের দিকে, আর সেই ম্যাচ ড্র হতেই পরিস্থিতি বদলে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।